নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের ইতিহাসে এক নাম, এক আবেগ, দোলন রায়, যিনি পর্দায় যেমন মাধুর্য ছড়িয়েছেন তেমনি বাস্তব জীবনেও ছড়িয়েছেন মানবিকতার আলো। তার অভিনয়ের মধ্যে যেমন প্রেম আছে, তেমনি আছে ত্যাগ, বেদনা আর সাহসের গল্প। আজ তিনি আমার সাথে, আমার পাশে রয়েছে নক্ষত্র আলোর মঞ্চে এবং বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করবে। আর দিদির আলোচনা মানে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব এবং ফিল্ম জগৎ নিয়ে এবং গ্ল্যামারাস দুনিয়া নিয়ে। তিনি জানতে চান জীবনের গভীর রহস্য, ভাগ্য, ভালোবাসা আর আত্মার শান্তি নিয়ে। আজকে দিদির যে কোনো প্রশ্নের উত্তর আমি দিতে রাজি এবং দেব। আমার পাশে যিনি আছেন তার সাথে আমরা কথা বলবো এবং তার প্রশ্নের উত্তর দেব। জেনে নিই দিদি আমাদের এই নক্ষত্রের অনুষ্ঠানে এসে কেমন লাগছে, তার মুখ থেকে শুনবো। দিদি কেমন লাগছে এখানে এসে? আগে সবাইকে প্রণাম জানাই, অভিনন্দন জানাই। সত্যি খুব ভালো লাগছে, এত অর্গানাইজ তোমরা, মানে এটাকেও একটা মানে আরেক একটা শিল্প হিসেবে তোমরা পুরো প্রেজেন্ট করেছো। দিদি, জ্যোতিষটা না আমরা না ভুল ভাবি অনেকে, না, মানে অনেকে আমরা অনেক কিছু ভুল ব্যাখ্যা দিই, ভুল ভাবি, কিন্তু এই সাবজেক্টটার যে একটা মাধুর্য বা এই সাবজেক্টটার মধ্যে একটা পজিটিভ ভাইব আছে। আমরা জ্যোতিষ তন্ত্র মানেই আমরা জানি রুদ্রাক্ষর মালা অনেক পরবো, অনেক তিলক কাটবো, অনেক বেশধারী, সেসবের একদম জায়গাটা আমি আজ থেকে না বহু বছর ধরে এই জায়গাটাকে পুরো ত্যাগ করে দিয়েছি। জ্যোতিষটা তো একটা শাস্ত্র, মানে এটা তো আছে, ইটস আ সায়েন্স। কিন্তু সেটাকে সামনে রেখে আজকাল যেগুলো হচ্ছে, মানে আমি যা সব বিজ্ঞাপন দেখি, যে সমস্ত মানে লেখালেখি বিভিন্ন মিডিয়াতে দেখি, তাতে করে আমার এক এক সময় প্রশ্ন হয় যে যেখানে 5G চলে এসছে, 6G আসতে যাচ্ছে, মানুষ এআই নিয়ে ভাবছে, সেখানে এই জ্যোতিষটাকে এইভাবে কেন ফলো আপ করছে? একদম 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 সত্যি কথা বলতে, দেখো দিদি, আমরা ছোটবেলা থেকে পড়েছি টেলিভিশনের ভালো দিক, খারাপ দিক। তো আমরা সব কিছুই কিন্তু একটা ভালো খারাপ দিক আছে, কেউ ভালো দিকটা নেয়, কেউ খারাপ দিকটা নেয়। আমরা কার কাছে যাচ্ছি, আমরা মলে গিয়ে জিনিস কিনবো, না আমরা ওই যে কোনো জায়গায় লোকাল একটা জিনিস কিনবো, সেটা আমার পার্সোনাল ব্যাপার। তো মানুষের ব্যাপারটাও তাই, যে তুমি কি একজন শিক্ষিত মার্জিত, যে জানে বোঝে শিখেছে, জ্যোতিষের উপর ডিগ্রি অর্জন করেছে, পিএইচডি করেছে, তুমি কি তার কাছে যাবে? যে না, একজন রুদ্রাক্ষর মালা পরলো, তিলক টেনে সে বসে পড়লো, যেমন আগেকার মতো যে টিয়া পাখি নিয়ে নেবে, তারপরে তোমার ভাগ্য বলবে, সেটা কি চাও? যে পাখির সাহায্যে তুমি ভাগ্য জানতে চাও, না একটা রিয়েল ভাগ্য জানতে চাও? যেন বলে এটাকে ট্যারোট না? ট্যারোটটা অন্য দিদি, ট্যারোটটা আপডেট, ট্যারোটটা কিন্তু এখন আপডেট। ট্যারোট আমি শেখাই। ট্যারোটটা হলো মানে তোমার জীবনের অনেক কিছু বাতলে দেবে, বলে দেবে। ট্যারোট কিন্তু সারাবে না, তোমার সমস্যার সমাধান করবে না। তুমি কোন পথে যাচ্ছ, তুমি ভালো করছো কিনা, বা তোমার জন্য সুইটেবল কিনা, সাফল্য আসবে কিনা, তোমার ধরো তুমি বই করবে, একটা কোনো নতুন প্রজেক্ট করব, নতুন, সেখানে তুমি কতটা সাফল্য পাবে, এটা ট্যারোটটা তোমাকে বলে দেয়। ট্যারোট মানে দারুণ। এখন তোমার মতো যে মেয়েগুলি আছে বা যা মানে মেয়েরা আছে সুন্দরী দেখতে, ম্যাক্সিমাম ট্যারোট করছে। আমাদের প্রফেশনে আছে, আমাদের প্রফেশনে আছে, আমাকে বলে দিদি কোনো প্রবলেম হলে বলো, আমার এই অনলাইনে এই আছে, সে আছে। প্রচুর মানে ট্যারোটটা এখন ফ্যাশন হয়ে গেছে। এটার জন্য পড়াশোনা করতে হয়, পড়াশোনা করতে হয়। তো আমি তো আমার ওখানে ইনস্টিটিউটে 1 বছরের একটা কোর্স করাই আমি ট্যারোটের, এবং সেখানে মোটামুটি 9 করে একটা মেয়ে আইটি সেক্টরে চাকরি করছে, 75,000 মায়না পাচ্ছে সে মান্থলি। সে আমাকে সানডে একটা দিন দিচ্ছে, সে ট্যারোট, এবং ও বলছে দাদা আমি 75,000 মায়না পাচ্ছি মান্থলি, তো আমি ট্যারোট প্রেডিকশন করে আমি মাসে 2 থেকে মানে 2.5 লাখ টাকা রোজগার করছি। তো আমি চাইছি যে আমি এটাকে বড় করে বানাবো। তো দেখো তিনি রোজগার তো করবে, কিন্তু আমার কথা হলো, তুমি যদি কাউকে প্রেডিক্ট করো আর সে যদি খুশি হয়, সে যদি তোমাকে খুশিতে যদি সে কিছু তোমাকে
ডোনেশন করে, চার্জ দেয়, তো খারাপ নয়। আর নিজের একটা স্যাটিসফ্যাকশন তো হয় নিজের ব্যক্তিগত জীবনে বা আপনজনের জন্য যদি কিছু আমি প্রেডিক্ট করে বলি যেটা ঠিক আছে, সব থেকে ভালোও তো লাগবে তাহলে। তোমার আমি শুনেছি তুমি আজকে অনেক কোশ্চেন করবে আমাকে, কি কোশ্চেন করছো? ফার্স্ট কোশ্চেন এই তো প্রথমে একটা করেই ফেললাম যে জ্যোতিষ নিয়ে কেন সবাই এখন জ্যোতিষ নিয়ে মানে এই অবস্থায় মানুষের মানসিকতা এত উন্নত হয়ে গেছে, কিছু বিশ্বাস করি না, অমুক না তমুক না, তাও দেখবে ঝোঁকের প্রতি। জ্যোতিষের কাছে আসে তার কারণ হলো একজন মানুষ ফার্স্টেই জ্যোতিষের কাছে যায়, মানুষ তখনই জ্যোতিষের দ্বারে আসে, মানে দরজায় আসে সমস্যায় থাকে। সমস্যায়, যখন জীবনের উত্তর খুঁজে পায় না, সে জীবনে উত্তর খুঁজে পায় না, যখন চোখের সামনে অন্ধকার কিন্তু মন খুঁজে ফেরে আলো, মানে চোখে কিন্তু অন্ধকার কিন্তু মনটা খোঁজে আলো। আর জ্যোতিষ শুধুই যে ভবিষ্যৎ বলার বিদ্যা নয়, ভবিষ্যৎ বলার বিদ্যা নয়, এটা এক আলোক বিজ্ঞান। হ্যাঁ, আলোক বিজ্ঞান। আমি মানুষকে তার ভাগ্য নয়, তার ভেতরের শক্তিটা চিনতে শেখাই, এবং জীবনের দুঃখ, সম্পর্কের ভাঙন, অর্থ সংকট, সব কিছুরই মূল জ্যোতিষে লুকিয়ে আছে। আমি বিশ্বাস করি জ্যোতিষ মানে নিয়তির নয়, জ্যোতিষ মানে নিয়তির নয়, নিজেকে চিনে নিজের ভাগ্য গড়া। আর জ্যোতিষ একটা আলাদা ভাইব নিয়ে আসবে, তোমাকে পজিটিভ ভাইব দেখাবে, তুমি পারবে। দিদি তোমাকে যে পজিটিভ ভাইব দেখবে কেউ দেখাবে না, তোমাকে সবাই ডিমোটিভেট করবে, এই তুই এটা করবি, এটা কি তোর দ্বারা হবে, তুই কি পারবি, এই যে নেগেটিভ ভাইব, এটা কিন্তু তুমি অনেকটা নিচে নেমে যাচ্ছ। কেউ যদি বলে তুমি পারবে, তোমার হবে, তুমি সাফল্য পাবে, এটাই তো অনেকটা বড় ব্যাপার। এটা আমি ব্যক্তিগত জীবন দিয়ে বিভিন্নভাবে বুঝতেও পেরেছি, মানে খুব ছোটবেলা থেকেই বুঝেছি। এটা বাচ্চাদের পড়াশোনা করে, তুই এটা পারিস না, তুই এটা হ্যাঁ। পারিস না, যতবার পারিস না তত ডেটোরিয়েট করবে। একদম তুই পারবে 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 মানে ও পারবে। একজন ডক্টরের কাছে যদি একটা রুগী আসে, সে যদি বলে কিচ্ছু হয়নি, তো ঠিক হয়ে যাবে, এই সাধারণ ব্যাপার। হ্যাঁ, মানে মেডিসিন দিক না দিক, ডক্টরকে দেখেই দেখবে ওর রোগটা নেই। হ্যাঁ, আমরা অনেক সময় আমাদের অনেক শরীর খারাপ হয়, যখন কোনো ডক্টরের কাছে যাই, দেখাই, মনে হচ্ছে না মানে খুব একটা মানে খারাপ কিছু লাগছে, মানে অনেকটা তাকে দেখেই কিন্তু রোগটা অনেকটা ভালো হয়ে যায়। এক্স্যাক্টলি। তো এই যে ভাইব, আবার কেউ আছে, আরে তুই তো শেষ মুহূর্তে, তোর তো অপারেশন করতে হবে, তুই তো শেষ চলে গেলি, তো এই যে নেগেটিভিটি, এটা খুব বাজে দিদি, এটাই মানে ব্যাপার আছে। আচ্ছা, আমি অনেক শুনেছি যে তুমি অনেক মানুষের কাছে মানুষের প্রচুর সাহায্য করো, তো এটা তো সহজ কাজ নয়। দেখো, আমারও অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে, কিন্তু আমরা মানুষকে সাহায্য করতে পারি না, অনেক বাধা আসে, আর্থিক বাধা, সামাজিক বাধা। তোমার কি ব্যাপারটা তো সহজ কি করে হলো? সত্যি কথা বলতে মানুষকে সাহায্য করাটা মন থেকে আসে। বাধা তো আসবে দিদি, বাধা অনেক আসে। মানে আমার পথ তো একবারে সরল ছিল না দিদি, একেবারে যে সরল তা নয়। ছোটবেলার সংসারের কষ্ট, সমাজের তির্যক দৃষ্টি, তবু আমি মানুষের কষ্ট বুঝতে শিখেছিলাম। আর আমি দেখেছি মানুষ শুধু পয়সা বা নামের জন্য নয়, মানুষ শুধু পয়সা বা নামের জন্য নয়, একটা আশ্রয় চায়। সেই আশ্রয়টাই আমি জ্যোতিষের মাধ্যমে আমি দিতে চেয়েছি। আজ জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি শুধু শিক্ষা কেন্দ্র নয়, এটা মানব সেবার এক তীর্থক্ষেত্র। বাহ, আর আমি শিখিয়েছি, বা জ্যোতিষ যদি আত্মার আলো হয়, তবে তা সমাজের সেবার মধ্যে দিয়েই পূর্ণতা পায়। তো আমি যে খুব মানে লাক্সারিস লাইফ লিড করেছি তা নয় দিদি, কষ্টটা আমি দেখেছি খুব কাছ থেকে। তো সমাজ আমি দেখেছি যে সমাজে মানুষকে কত সারভাইভ করতে হয়, কত কষ্ট করতে হয়, কত পথে কত বাধা থাকে, এবং সেই পথ থেকে তোমাকে চলতে গেলে তোমাকে সেই বাধা মানে কাটিয়ে আসতে হবে, এবং অনেক মানুষ না কাটাতে পেরে জীবনটা শেষ হয়ে যায়। তুমি আজকে অভিনয় করতে চেয়েছো, তুমি জন্ম থেকে কিন্তু অভিনয় করতে
চাওনি, যে আমি যে জন্মে না চাইনি তো, জন্মে- এটা আমার আমার 14 পুরুষে কেউ এই প্রফেশনে নেই। আমি ডাক্তার হব ঠিক করেছিলাম, কিন্তু আমার পরিস্থিতি পরিপ্রেক্ষিত এমন অবস্থা হলো, সত্যি সত্যি ফিনান্সিয়াল কন্ডিশন বাড়ির এমন অবস্থায় চলে গেল আমাকে। এটা আমার শখ ছিল ছোটবেলা থেকে, রেডিও টিভি মানে দূরদর্শন এসবে কাজ করেছি অনেক, তখন তো আর এত সিরিয়াল টিরিয়াল ছিল না, কিন্তু এই শখটাই আমার আস্তে আস্তে প্রফেশন হয়ে গেল। তাহলে তো ব্যাপারটা এরকম, মানে মানব জীবনে অনেক বাধা আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, সেখান থেকে পজিটিভ ভাইবও আসবে, কিন্তু কেউ আমাদের মতো কেউ একজন তোমাকে দেবে কিছু ভাইব, এবং তারপরে তুমি কিন্তু অনেকটা দূরে এগিয়ে যেতে পারবে। তোমার গুণ আছে, তোমার ট্যালেন্ট আছে, তোমার মধ্যে অনেক অনেক মানে বাংলা ভাষায় ক্যালি আছে, কিন্তু তুমি সেগুলি খাটাতে পারছো না। সেইগুলি খাটাতে গেলে একজন কারো হাত ধরতে হবে, সে তোমাকে, সেই নামটা হলো জ্যোতিষ। জ্যোতিষী একজন যে তোমার হাতটা ধরবে। এবার এই হাতটা মানুষ পায় না খুঁজে, তো আমি চেয়েছি যেন এই হাতটা যেন অ্যাভেলেবেল থাকে, মানুষ যেন পায় হাতটা। আচ্ছা, তোমার তো বৃদ্ধাশ্রম আছে, আমার নামটা লিখে রেখো কিন্তু। অনাথ আশ্রম আছে, হ্যাঁ, এসব অনেক কিছু আছে। তুমি মানে এই সমস্ত কিছু মানে এর পেছনে ভাবনাটা কি? এই বয়স, এমন কিছু বেশি বয়সও না, তার মধ্যে তুমি এত কিছু কভার করলে কি করে? এই ভাবনা এটা চিন্তাগুলো এলো ছোট কি করে? ছোট ভাষায় বলি দিদি, ছোট্ট কথায় বলি, আমি সবসময় বিশ্বাস করি যে মানুষ নিজের প্রাপ্তিটা সমাজে ফিরিয়ে দেয়, সেও এক মহাযজ্ঞ করে। আমার বৃদ্ধাশ্রমে কেউ একা নয়, ওখানে একাকিত্বের বদলে আছে স্নেহের সংসার। অনাথ আশ্রমে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে হাসি এনে দেওয়াটাই আমার পূজা। ওরা আমার তারকা, আমি যাবো একদিন। ওরা আমার তারকা, আমার ভবিষ্যৎ। জ্যোতিষ চর্চার পাশাপাশি এই মানব সেবা আমার আধ্যাত্মিক সাধনারই অংশ। বাহ। আমি দেখেছি দিদি, আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি দেখেছি যে আমার পাশের বাড়ি একজন মা, সেই মা আমাদের বাড়িতে এসে কান্না করছে যে আজকে আমার ছেলেটা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, অন্তত আজকের দিনটা তুমি থাকতে দাও। আমার মাকে বলছে, বাবাকে বলছে, এবং কালকে আমি চলে যাব আমার মেয়ের কাছে, মেয়ে যদি থাকতে না দেয় তাহলে আমি রেল লাইনে ঝাঁপ দেবো, এই কথাটা বললো। দর্শক বন্ধু, যারা শুনছো তোমরা, তোমাদের একটা কথা বলি, যারা শুনবে এই কথাটা, পৃথিবীতে যা করো না কেন, নিজের জন্মদাত্রী মা তাকে তাড়িয়ে দেওয়া, এটা সব থেকে কিন্তু ঘৃণ্য কাজ। মানে এটা মনে হয়, আমার মনে হয় এটা ফাঁসি দেওয়া উচিত, আমার মনে হয় এটা এর থেকেও জঘন্য কাজ। তো এই যে মা, আমি তখন আমার বাবার হাত দুটি ধরে বলি, বাবা আমি কিন্তু একটু কম খেয়ে নেব, কিন্তু উনি আমাদের বাড়িতে থাকুক। তখন আমার বাবার চোখ থেকে জল পড়ছে, আমার মা কাঁদছে, কি বলছে ও? তো আমাদের বাড়িতে উনি ছিল, 2 মাস ছিল। এবার এটা তখন দেখে, তোমার বয়স কত? অনেক ছোট তখন, আমার 10-12 এরকম হবে। তখন ওই বাড়ির মানে পাশের যে বাড়ি থেকে মাটি এসছে, সেই বাড়ির ছেলে দেখে মনে ওদের মধ্যে মানে কোনো রিয়েলাইজ হলো, বলে আমার মাকে আমি ফিরিয়ে দেবো। ওর মা তো যাবে না কিছুতে, মানে আমার ভালোবাসা দেখে বা আমাদের ঘরের আপ্যায়ন দেখে, তখন না নিয়ে চলে গেল। তখন আমার খুব কষ্ট হলো। তখন আমি ভাবলাম যে আমি এই ধরনের মাদের আমি রাখবো, যাদের কেউ নেই, তাদের আমার কাছে থাকার জায়গা পাবে। এবং সেই এই মারা, জন্য তো নিজেকেও দাঁড়াতে হবে। হ্যাঁ, এটা ঠিক, এটা ওর জন্য ঈশ্বর আছে, ঠাকুর আছে। মানে আমি তোমায় বলবো, যদি সবাই না হেল্প করে, আমাকে সাহায্য সেটা করে। তোমার সৌভাগ্য। আমি তোমাকে বাই দ্য ওয়ে এই কথা, একটা কথা বলি, আমার কোনো না জন্মদিন হলে আজ এত বছর বয়স পর্যন্ত কখনো বিশাল এত বছর বয়সে সেলিব্রেট করা হয়নি। ওই বন্ধু বান্ধব এরা মানে কাজের জায়গায় সবাই কেক কাটছে, অমুক করছে, ওরাই করে, আমি কোনোদিন করি না। আমার এই জন্মদিনে ওই বিশাল খরচা করে ইয়ে করা, লোক ডেকে খাওয়ানো, মানে উৎসব, বান, ইয়ে যত রকম, যত আনন্দ ফুর্তি করা, এটা আমি বিশ্বাসই করি না। আমি না জন্মদিন, আমি এত বছর পর্যন্ত আমাদের বাড়িতে জন্মদিন উৎসব হয় খুব অন্যরকম, খুব সাত্ত্বিক ভাবে, মানে পুজো আচড়া এই সমস্ত দিয়ে হতো,
মার যখন ইয়াং মানে শরীর ক্ষমতা ভালো ছিল, বা আম্মা যখন ছিল, তাছাড়াও সেই ধারাটা মেনটেন করে আমি চেষ্টা করি ওই একটা দিন ওই কোনো একটা অনাথ আশ্রমে বাহ, গিয়ে বাহ, তাদের বাচ্চাগুলোকে একটু খাইয়ে দিলাম, না হলে কোথাও গিয়ে ওই এই এই যে পোষণ কথাটা এই কারণেই বলছি, এটা না সহজ হয় না। আমি অনেকবার চেষ্টা করেছি, 2-4 বার তো মানে আমি নিজে মারা যাবো, আমাকে উল্টে আমার ভাইটাই সবাই বকাবকি করছে। আমি কালীঘাট চলে গিয়েছিলাম জানো খাবার নিয়ে, আর পারলে আমার গাড়িটা ভেঙে ফেলবে এই রকম অবস্থায় পড়লাম, বুঝতে পারলাম আমি অর্গানাইজড ওয়েতে এগোইনি, ঠিক হয়নি। আর তারপরে আরো 2-1টা অনাথ আশ্রমের সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে, ওই কারণেই বললাম এবার তোমার অনাথ আশ্রমে যাবো। একদম একদম একদম। আমার খুব দিতে ইচ্ছে করে, দেওয়ার পাত্র খুঁজে পাই না, সুপাত্র পাই না। এটা আজকে আমি বলবো যে আমার নয়, আমার বলটা ভুল, ঈশ্বরের। অফকোর্স ঈশ্বর আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন, খুব ভালো কাজ এটা। আমি দিদি, আমি যদি আমার সামর্থ্য থাকে না, আমি কোনো মাকে যদি আমার চোখে পড়ে যে এই মাকে রাখতে পারছেন তাড়িয়ে দিচ্ছে, ওই মা আমার কাছে থাকবে। এবং ওই মা যদি 1 মাস আমার কাছে থাকে, মানে দ্বিতীয় মাসে ছেলে মেয়ের কথা ভুলে যাবে, বলবে আমার ছেলে মেয়ে এ আমার ছেলে। তো আজকে আমি চেষ্টা করি, আমার খুব ইনকাম তো তা নয়, যতটুকু আমার রোজগার আমি 90% এখানে আমি খরচা করি, এবং আমার কিছু পার্সেন্ট আছে যারা টুকটাক কিছু দেয় এবং সেটা দিয়ে চলে। আজকে 51টা মাকে রেখে খাওয়ানো চারটিখানি কথা না। দেখলাম তো নিত্য সেবা পরে তোমার 51 পীঠের মন্দিরে, কি আমি খাওয়াই কি এটা, মানে এটা আমি খাওয়াই না, আমি দিই না, মা নিজেরটা নিজে করে নেয়। অবশ্যই তোমার সদিচ্ছাটাই তোমাকে এগিয়ে নিয়ে আমি যাচ্ছে। চেষ্টা করি এবং 51টা মা আছে এখানে, এবং 51টা মায়ের, এবং হয়তো আর কিছুদিন পরে তোমরা 51টি জ্যান্ত মা দেখতে পাবে, মানে 51টি জ্যান্ত থাকবে। তুমি ওই 51টি মূর্তি দেখলে না, এবার তুমি জ্যান্ত দেখবে আর কিছুদিন পরে। 51টি জ্যান্ত মা থাকবে এবং তাদের সেই দেবী রূপেই পূজিত হবে। তাদের কারো নাম থাকবে মা তারা, এরকম নাম থাকবে মা কামাখ্যা, নাম থাকবে। এটা মানে ভারতে নেই কোথাও। এটা আমার স্বপ্নে পাওয়া, এবং হোক, তারপরে তোমাকে আমি নিয়ে আসবো। তুমি সত্যি যাবো কিন্তু। এই যে তোমার এই যে ইচ্ছা যে আমি যাব আসবো, এটাও কিন্তু একটা পজিটিভ, মানে মা তো, তাই মায়ের মন সবসময় কিন্তু কাঁদে, মানে মা জিনিসটা আলাদা। এই যে আমার মাকে আমি যখন খুব কষ্ট হয়, ও মা একটু মাথায় হাত বুলে দাও, বলে যে দাঁড়া আমি একটু বামটা নিয়ে আসি, হ্যাঁ বামটা নিয়ে এসে মাথায় মা দিচ্ছে। ওই যে বামটা নয়, কিন্তু ওই মা যে হাত বুলে দিচ্ছে মাথায়, ওটা আমার পরম প্রাপ্তি, এবং ওটাই আমার জীবনের সব থেকে বড়। না এই যে তুমি বলছো যে এত কিছু করছো, আবার তোমার জ্যোতিষও করছো, টাইম পাও কখন? এটা খুব দারুণ একটা কোশ্চেন। ভীষণ ভালো টাইম ম্যানেজমেন্ট তোমার। মানে দিদি এটা না ম্যানেজমেন্ট ঠিক বলবো না, মানে সমাজ সেবা আর জ্যোতিষ কিন্তু আলাদা নয় দিদি, এটা আলাদা নয়। মানে জ্যোতিষ মানে শুধু গ্রহ গণিত নয়, মানে মানুষের মানে ব্যথা বোঝার বিজ্ঞান। আমি যখন কারো কুণ্ডলী দেখি তখন শুধু রাশি দেখি না, তার চোখে আশা দেখি, সেই মানুষটার জন্য একটা আশার হাত বাড়িয়ে দেওয়াটাই সমাজসেবা। আমি বলি ভাগ্য বদলে যায় যখন মন আলোকিত হয়। যখন তুমি মনের দিক থেকে খুশি থাকবে, যখন মনের মধ্যে আলো ফুটবে না, তখন তোমার তোমার ভাগ্য দেখবে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার একটু ভাইস ভার্সা, ভাগ্য যদি ভালো হয় মন অলরেডি এমনি খুশি হয়ে যাবে। একদম একদম, ভাগ্য ভালো হবেই, কিন্তু আমরা না দিদি আমাদের ভাগ্য আমরা খারাপ করে ফেলি। সে তো নিশ্চয়ই। আমার কিরকম হয় বলো তো, সব যদি আমি মানে সময় খারাপ থাকলে লোকে প্রচুর হাই হাই করে ঠাকুরের কাছে গিয়ে পড়ে, তো ঠিক উল্টোটা, আমার তখন ঠাকুরের কাছে যেতে ইচ্ছে করে না, উল্টো রকম হয়। কিন্তু আমার যেই মুহূর্তে একটা কিছু ভালো হবে, আমি যেন প্রচন্ড কৃতজ্ঞতা জানিয়ে আমি থ্যাংক ইউ সো মাচ। কোনোদিন ঠাকুরের কাছে গিয়ে
কিছু চাইনি। মানে তুমি না চেয়ে না, তুমি একদিন বলবে তো, মা বা ঠাকুর, তোমার কি কষ্ট হয় না? মানে তুমি কি সবাই তো তোমার কাছে চায়, তোমার কি চাইতে ইচ্ছা করে না? তোমার ব্যথা তুমি কাকে জানাও? বলবে তো একদিন। তুমি সেদিন স্বপ্ন দেখবে। কি বলছো? ম্যাজিক এটা। তুমি একদিন, যেদিন তোমার মন থেকে যে কোনো, তুমি যাকে ভালোবাসো, যে ঠাকুরকে, তাকে গিয়ে বলবে যে ঠাকুর, তোমার কি কষ্ট হয় না? তুমি তো, এত মানুষ তোমার কাছে শুধু চাইতে আসে, তো তো তোমার কি মনে হয় যে আমি কিছু চাইবো বা তোমার তো কষ্ট হয়? এই যে আমরা সাধারণ মানুষ যারা থাকি, তারা আমরা দেখি সেলিব্রিটি, যে অভিনেত্রী কত সুখী আছে, কত হ্যাপি আছে, কত মানে তাদের কত লোকজন পছন্দ করছে, চাইছে, তাদের তো একা লাগে, তাদের তো অনেক ফ্যান ফলোয়ার, কিন্তু তারা কিন্তু, মানে আমার কাছে অনেকেই আসে, আমি নাম বলছি না, অনেক ব্যক্তিত্ব আছেন যারা আমার সাথে খুব ভালো সম্পর্ক, কথাবার্তা হয় এবং যাকে সমস্যা, এত নিজের কথা বলা যায় তার সাথে তো সম্পর্ক ভালো হতেই একদম হবে। একদম, তো সেই মানুষটাকে হয়তো সে রাস্তায় বের হলে 10টা লোক না 100টা লোক ঘিরে ধরবে, সেই মানুষটা একা কাঁদে। অনেক সময় আমি চোখের জলটাকে করে দিই, তার পাগল কাঁদে, মানে সেই মানুষটা কাঁদে। কিন্তু সাধারণ মানুষ আমরা কি ভাবি যে কত হ্যাপি থাকে। হুম হুম। তুমি তো গ্রহতারা বিচার করছো, গ্রহতারাকে হ্যাঁ, আলাদা করে মানুষের ইয়েস, বুঝে বুঝে দেয়, ও ইয়েস, হিন্দু তাকে বেশি আলো দাও, অমুক তাকে কম দাও, এরকম কি দেয়? একদম একদম একদম। তো সেই জায়গা থেকে অনেকের ভাবনা চিন্তা, অনেকের না, আমার কাছে না অনেক ধরনের লোক আসে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, মানে আমার কাছে, আমি জাতকে আমি ভাবতে পারি না, আমি ভাবি সবাই আমার ফ্রেন্ড, বন্ধু, ফিলোজফার, গাইড। নিশ্চয়ই। সবার কাছে জয়দেব শাস্ত্রী একজন গাইড হিসাবে থাকে। তো গাইড, দেখো তুমি যখন মন্দিরে যাও কোনো, সেই মন্দিরে যদি একজন গাইড নাও, তুমি মন্দিরটা ভালোভাবে দর্শন করতে পারবে। যদি গাইড না নাও, তাহলে তুমি মন্দির দর্শন করবে কিন্তু তুমি কিছু জানতে পারবে না। একজন গাইড নেবে, তোমাকে বলবে এখানে এটা ছিল, এখানে এটা ছিল, এখানে ওটা ছিল, ওখানে এটা ছিল, তুমি সব বুঝতে পারবে ডিটেলসে। ওই গাইডটা, আমি তো পথ দেখাই, রাস্তা দেখাই, তুমি কোন রাস্তা হাঁটবে এটা তোমার সিদ্ধান্ত। ওই সিদ্ধান্তটাও আমি বলে দিই যে তুমি এই রাস্তা দিয়ে হাঁটলে ভালো। এবার ওটা ঠিক না ভুল, ওটা তুমি যদি নিজের প্রতি খুব বেশি আস্থা থাকে যে আমি এই রাস্তা দিয়েই যাব, আমার যাওয়া হবে, তাহলে তুমি যাবে, তাহলে তুমি শুনবে না। এই এই টাইপের ব্যক্তিরাই শোনে না, যখন আবার আঘাত পায় তখন আবার ফিরে আসে যে না তুমি বলো। তুমি তো বললে আমি বলে দিই ভাগ্য, তারপর তো তার ইচ্ছে। তা তুমি এটা এটা তুমি আর কিভাবে মানুষকে হেল্প করো? আমার কাছে আসা মানুষদের সাহায্য বা হেল্প, আমি কাউকে যে মানে অলৌকিক একটা প্রতিশ্রুতি দিলাম, এটা করো, এটা তা নয়, মানে তুমি কালকে রাজা হয়ে যাবে তা নয়। আমি ওদের নিজের শক্তিটা বুঝতে সাহায্য করি, ওদের শক্তিটা, পাওয়ারটা। প্রতিটি মানুষের জন্মকুণ্ডলিতে একটা অমৃত বিন্দু থাকে, সেটাই তার মুক্তির চাবিকাঠি। আমি তাকে দেখিয়ে দিই কোন পথে চললে সেই বিন্দুটা সক্রিয় হবে। ফল শ্রুতিতে মানুষ নিজেই নিজের ভাগ্যের পরিচালক হয়ে ওঠে। আমি রাস্তা দেখাই দিদি, আমি গাইড, আমি যে অলৌকিক বার্তা দেব যে তোমার একটা কালকে তুমি রাজা হয়ে যাবে, তুমি কালকে রাষ্ট্রপতি হয়ে যাবে, তুমি কালকে শিল্পপতি হয়ে যাবে, তুমি কালকে বিশাল, তা নয়। তুমি আজকে ভিখারিপতি, কালকে তুমি রাষ্ট্রপতি হতে পারবে না। তোমাকে এই জার্নিটা করতে হবে, তুমি হতে পারো, নিশ্চয়ই হতে পারো। তুমি আজকে গরিব, কালকে তুমি বড়লোক হতে পারো। তার জন্য তোমাকে জার্নিটাকে, ওই রাস্তাটা কোন পথে হাঁটবে, সেই পথ আমি তোমাকে দেখিয়ে দেবো। তোমার সাথে কথা বলে না ভীষণ ভালো লাগলো, মানে সত্যি মনে হচ্ছে তুমি কত, প্রচুর লোক তোমার কাছে আসে, প্রচুর সমস্যা, তুমি তোমার কাছে সব তো মানে একদম বন্দি বন্দি আছে, ফাইল বন্দি, তুমি কাউকে বলতে পারবে না। তো এরকম কোনো একটা ঘটনা কি তোমার মনে পড়ে, যেরকম যেটা বললেও বলা যায়? হুম, দিদি একটা ঘটনা আছে, মানে আমাকে কাঁদায় মাঝে মাঝে। আহ, সেটা হলো, একদিন এক বিধবা মা এসেছিলেন, হুম, হাতে তার কিছু ছিল না, কিচ্ছু না, টাকা পয়সা বা ছেলের ছক, ছেলের হাতের ছবি কিছু না, ছেলের ভবিষ্যৎ জানতে চেয়েছিলেন। আমি তার
হাত দেখেছিলাম, অদ্ভুত এক যোগ আছে। তাকে এক বিশেষ উপায় পূজার নির্দেশ দিয়েছিলাম। আজ সেই ছেলেটা বিদেশে পড়ছে আর মা হাসছে, সেই হাসিটাই আমার সর্বোচ্চ প্রাপ্তি। বাহ, যে ছেলেটা কাঁদতো, পড়বে না, যে ছেলেটা মাকে মারতো, আহ, যে ছেলেটা নেশার মধ্যে জড়িয়ে পড়ে যাচ্ছে, ছোট্ট বয়সে জড়িয়ে পড়ে যাচ্ছে, যে ছেলেটা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় যাকে যতটা পড়তে হয় সে পড়তে চাইতো না, সে বন্ধুদের সাথে খেলতে চাইছে, মানে তার কাছে ওটাই যেন সব থেকে বড়। সেই ছেলেটা অদ্ভুতভাবে কি করে পাল্টে গেল। সেই ছেলেটা পাল্টে যাওয়ার পরে সে আজ চাকরি করছে, জব করছে। ওর মা অবাক, আমার ছেলে জব করবে, উচ্চপদস্থ অফিসার। আমি অনেক কাজ করেছি, কিন্তু এই কাজটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, বাহ, যে আমি ভাবতে পারিনি যে এতটা পাওয়ারফুল হবে। এবং সেই ছেলেটি স্বীকারও করে যে আমি আজ এখানে, আমার খাটনি, আমার কষ্ট আছে, কিন্তু জয়দেব শাস্ত্রীর হাত না থাকলে বা জয়দেব শাস্ত্রীর ছোঁয়া না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। কিন্তু আমি এটা মানি না দিদি, আমি নিজের ক্রেডিটটা শুনতে হয়তো ভালো লাগে, কিন্তু আমি মানে নিতে চাই না। আমি ওই ছেলেটি খেটেছে, কষ্ট করেছে, এবং ওই ছেলেটি খাটার যে উৎসটা আমি। এটাও একটা ডেস্টিনি, কিন্তু ও যে তোমাকে পেয়েছে, হ্যাঁ, এটাও ঠিক কথা, খুব দামি কথা। ও তো তোমার বদলে অন্য কোথাও যেতে পারতো, আরো হ্যাঁ, খারাপ হতে পারতো। আমি সঠিক সময় সঠিক জায়গায় যদি না পাই, এটাও আমার ডেস্টিনি। তুমি দারুণ কথা বলেছো, কিন্তু তুমি এমন এমন সময় এমন এমন একটা কথা বলো না। এই যে কথাটা তুমি বললে, আজকে আমার যদি একটা রোগ হলো, আমি যদি সঠিক আমার ডাক্তারের কাছে নাই না গেলাম, যেতে পারলাম, সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছতে পারলাম না, ওই ডক্টর অপারেশন করে কেটে ফেটে কি সব বাদ দিয়ে দিল, সব তোমার শেষ হয়ে গেল। আমার এরকম জানা আছে, একটা ছেলে এসছে আমার কাছে, একটা ছেলে এসছে, ছেলেটি পায়ের 5টা আঙুল কাটা। ওর, আমি বললাম পায়ের তো 5টা আঙুল কি করে হলো এটা? অ্যাক্সিডেন্ট বলে যে আমি ডক্টরের কাছে গিয়েছি, আমার ডক্টর মানে মানে 2 মাস 3 মাস অন্তর অন্তর একটা আঙুল কাটে। এটা একটা রোগ, এটা একটা রোগ। এবার কিসের রোগ? মানে নার্ভের রোগ, মানে হাত পাত এরকম হয়ে আচ্ছা, গেল। হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। এবার ওটা কাটলে নাকি ঠিক হয়ে যাবে। কিন্তু ও যখন ভেলুরের একটা হ্যাঁ। জায়গায় ডক্টরকে দেখায়, ভেলোর গিয়ে, তখন ওই ডক্টর তাকে বলে, মানে তখন আমারও কষ্ট লাগলো যে আমি এখানে থাকি, পশ্চিমবাংলাকে নিয়ে বদনাম করছে, আমার খুব খারাপ লাগলো। তোমাদের পশ্চিমবাংলার ডক্টর এগুলি ওরকম সব কাটতেই যায় না। ছি ছি। তো এই কথাটা শুনে আমার খারাপ লাগলো যে পশ্চিমবাংলার ডক্টর এরকম নয়, আমার এখানে অনেক ডক্টর, আমার ফ্যামিলিতে অনেক ডক্টর আছে, তারা দুর্দান্ত, সবাই খারাপ নয়। আমার বার্তা একটাই, নিজেকে চিনে নিজের ভবিষ্যৎ গড়ো। গ্রহ তোমার বিরুদ্ধে থাকুক, তবু তুমি হাল ছেড়ো না। জ্যোতিষ তোমাকে পথ দেখাবে, কিন্তু হাঁটতে হবে তোমাকেই। মানব সেবা, মায়া, করুণা, এই 3টেই জীবনের সত্য। আমি বিশ্বাস করি যে অন্যকে আলো দেয়, তার নিজের ভাগ্য অন্ধকারে পড়ে না। লোকে যে হেল্প করে, সে কোনোদিনও গাড্ডায় পড়ে না। তাই সাহায্য করো, হেল্প করো, দেখবে অনেক ভালো থাকবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। আর আমার পাশে দিদি আছে, দিদি আবারও নতুন এক অনুষ্ঠানে আসছে, দেখতে থাকো। নমস্কার।